আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। বিডি আলমিন স্টাডিতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা অনুরোধকৃত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম। তো অনুরোধটা করেছিল আমার এক স্টুডেন্ট, নাম হচ্ছে ফারহান। তো আমি তার এই উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং আমি এটা কোনো গাইড টাইড ফলো করিনি। সেটা শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি প্রশ্নের পুরোপুরি উত্তরটা নিজের হাতে লিখেছি এবং এরকম ছবি আকারে স্ক্যান করে আপনাদের দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা হবে কি, যে আপনারা সরাসরি একটি প্রশ্নের কিভাবে দিতে হয় সেটার একটা অভিজ্ঞতা পাবেন। আর আমি প্রশ্নটার উত্তরটা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে আপনার বোঝার ক্ষেত্রে কোনো বক্রতা না থাকে। তো প্রশ্নটা কিভাবে কি করব সেটা বুঝতেই পারতেছেন, গভীর রাত, সাইডে কোনো সাউন্ড আসলে স্কিপ করার চেষ্টা করবেন। তো যাই হোক স্যার, প্রশ্নে চলে যাওয়া যাক। প্রশ্নটা হচ্ছে 2017 সালের ঢাকা বোর্ডের দ্বিতীয় অধ্যায় কেন্দ্রিক একটা প্রশ্ন। সেটা আপনাদের দেখতেই পারতেছেন। প্রশ্নটা এই জায়গায় যে উপস্থাপন করলাম, তো এই জায়গায় লেখা আছে একজন ভোক্তার, উদ্দীপকটা এমন যে একটা ভোক্তার চাহিদা সূচি দেওয়া আছে, দ্রব্যের দাম অর্থাৎ পি দেওয়া আছে 6 টাকা, আর দ্রব্যের কি দেওয়া আছে স্যার, দ্রব্যের দাম 6 টাকা আর 5 টাকা। 6 টাকা দাম হলে চাহিদা তখন 8 একক, আর 5 টাকা দাম হলে চাহিদা এখন 10 একক। আর ক নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রান্তিক উপযোগ কি। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য হয়। উদ্দীপকের গরুর ঘ প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে চাহিদার সমীকরণ নির্ণয় করো। আর 4 নম্বর প্রশ্নে উত্তরটা এভাবে দেওয়া আছে, মানে প্রশ্নটা এভাবে দেওয়া আছে, স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তো যাই হোক স্যার, আমি প্রশ্নের উত্তরটা কিভাবে দিয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই যে দেখুন, আমি প্রশ্নের উত্তরটা লিখেছি এবং খাতায় উপস্থাপন করে এভাবে ছবি তুলেছি। তো প্রশ্নটা কিভাবে কি করেছি একটু দেখুন কাইন্ডলি। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা, প্রথম প্রশ্নটা কী ছিল আমাদের, প্রান্তিক উপযোগ কী। তো প্রান্তিক উপযোগ কাকে বলে এই জায়গায় আমি সুন্দর করে লিখেছি। আপনি পরীক্ষা এভাবেই লিখবেন। 2 নং প্রশ্নের উত্তর ক লেখা, পরবর্তীতে কি লিখছে, তো আমি নিচে সূত্রটা লিখে দিছি যাতে আপনার কি বুঝতে সহজ হয়। তো প্রান্তিক উপযোগ কাকে বলে, কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলা হয়ে থাকে। জিনিসটা সহজে বোঝানোর জন্য প্রান্তিক উপযোগের সূত্রটার দিকে তাকান। নিচে কি স্বাধীন চলক কি থাকে, ভোগ, আর ডেল্টা মানে পরিবর্তন। তাহলে ভোগের পরিবর্তন বলা যায় কিউ, ডেল্টা কিউ মানে কি ভোগের পরিবর্তন। আর উপরে থাকে কি মোট উপযোগ, আর ডেল্টা মানে পরিবর্তন, তাহলে কি লেখা যায় মোট উপযোগের পরিবর্তন। তাহলে আমি যদি এই সূত্র দিয়া সংজ্ঞাটাতেই দিলে ব্যাপারটা কেমন হবে, ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার ভাগফলকে আপনি অনুপাতও বলতে পারেন, একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে তার অনুপাতকে কি বলে স্যার, তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। একটা কয়ের উত্তর হয়ে গেছে আমাদের। এখন ক্ষয়ের উত্তরে কীভাবে দেব। তো আপনি কয়ের উত্তরটা লেখার পরে এভাবে নীল কালি, বা আমার যেহেতু স্ক্যান করার পরে জিনিসটার কালিটা বোঝা যায় না অনেকে, নীল কালিতে লেখেন আর যাই কালিতে লেখেন, তো জ্ঞানমূলকটা নীল কালিতে একটু বোল্ড করে দিবেন যাতে ভালো হয়। তো 2 নং প্রশ্নের উত্তর খ। 2 নং প্রশ্নের উত্তর খতে প্রশ্নটা উপরে লেখা রাখছি যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য হয়। তো এই জায়গায় 2 নং প্রশ্নের উত্তর খ লিখে উত্তরটা লিখবেন। এখানে 2টা প্যারা দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত হয় কী করতে হয়, 2টা প্যারা দিতে হয়। দেখেন আমি এই যে একটা প্যারা কারণ পর্যন্ত লিখে পরবর্তীতে কি বাকি কথাটা লিখছি। তো এখানে বলছে চাহিদার গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য হয়। প্রথম জ্ঞানমূলকের উত্তরটা আমি সোজা সাপটা দেওয়া দিব, নীল কালি দিয়ে দিলে ভালো হয়। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি, আমার উত্তরটা কি প্রযোজ্য হয় না, এটা একটু নীল কালিতে দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি নীল কালিতে দিয়েছি, কিন্তু এটা স্ক্যান করার পর জিনিসটা আর ওরকম থাকে না, এটা কালো কালো হয়ে যায়। তো যাই হোক স্যার, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় না। এখন কারণ লেখা আমি পরের প্যারায় চলে যেতেছি। এটাতে বলছি কি বলছি, চাহিদা বিধি হচ্ছে সাধারণত দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। স্যার একটা ছোটো চিত্র দিয়ে বুঝাইতেছি। দেখেন দাম যখন 4 টাকা, চাহিদা তখন কত, এই বিন্দুর দিকে তাকান, চাহিদা তখন 4 একক। আর দাম যখন 2 টাকা, অর্থাৎ দাম কমলে চাহিদা কি স্যার বাড়ে। তাহলে দেখেন দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ কি একটার বিপরীত, একটা কমলে আরেকটা বাড়ে, আরেকটা কমলে একটা বাড়ে। এই জায়গায় এটাই বলছি, চাহিদা বৃদ্ধি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে ও দাম কমলে চাহিদা বাড়ে, যা বিপরীতমুখী বোঝায়, মানে একটা আরেকটার বিপরীত নির্দেশ করে। তাই একে চাহিদা বিধি বলে। এটা আমরা জানি চাহিদা বিধি বলে বিপরীতমুখী সম্পর্কের নাম। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়, দাম কমলে চাহিদা না বেড়ে বরঞ্চ বাইরে যায়। যেমন এই জায়গায় একটু খেয়াল করেন, আমি ছোটো করে চিত্রটা দিয়ে বুঝিয়ে
বুঝাইছি। দেখেন দাম যদি 2 টাকা হয় চাহিদা হয় 2 একক। দাম যখন বাইরে জায়গা অর্থাৎ 2 টাকা থেকে 4 একক হয়ে যায় দাম, তখন কি চাহিদা না কমে বরঞ্চ কি হুড় করে কি বৃদ্ধি পায়। অর্থাৎ কি স্যার, দাম বাড়লে চাহিদা না কমে উপরেরটার মতন দেখেন উপর থেকে নিচে নামছে রেখাটা, কিন্তু এদিকে দাম বাড়ছে, চাহিদা না কমে বরঞ্চ কি চাহিদা আরও বাড়ছে, ডাবলভাবে বাড়ছে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে এই বিষয়টা পরিলক্ষিত হয়। অর্থাৎ কি স্যার, যেহেতু চাহিদা বিধি উপর থেকে নিচে নামে, কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা নিচের দিক থেকে উপরে যায়, অর্থাৎ কি চাহিদা বিধিরে ফলো করতেছে না। অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি মানে না বা ফলো করে না। এই কারণে বলছি যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য না। 2টা প্যারার মাধ্যমে শেষ করছি। এখন গরুর ঘরের উত্তরটা কিভাবে দিব। গরুর ঘরের ক্ষেত্রে আমি সুন্দর করে প্রশ্নটা লেখা নিছি, দেখেন প্রশ্নটা একটু ভালো করে দেখে নেন। তো এই ক্ষেত্রে একটু দেখেন, তো প্রশ্নটার ভিতরে আমি কী করছি স্যার, দেখেন উপরে দাম দিছি পি, আর পি 6 টাকা 5 টাকা, যেহেতু উপরেরটা পি তাই উপরেরটা নাম দিছি P1। একটু ভালো করে দেখেন, উপরেরটা নাম কি P1 আর নিচেরটা নাম কি P2। চাহিদার ক্ষেত্রে প্রথম চাহিদা ছিল 8 টাকা, পরে হয়েছে 10 টাকা না একক, 8 একক থেকে 10 একক হয়েছে। তো 8 এককের নাম দিছি Q1 আর 10 এককের নাম দিছি Q2। এখন বলবেন ভাই এটা কেন করলেন, এটার একটা রিজন আছে, নিচে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রশ্নটা কি ছিল, উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ তৈরি করো। আমরা জানি চাহিদা সমীকরণের একটা সূত্র আছে, আমি লিখলাম। আমরা জানি চাহিদা সমীকরণের গঠনের সূত্র কি, QD মাইনাস Q1 আর Q1 মাইনাস Q2 আর P মাইনাস P1 P1 মাইনাস P2। এখন আমি এই জায়গায় লিখি, ওই যে স্যার উপরে আমি আগেই নাম্বার দিয়ে রাখছিলাম P1 কোনটা P2 কোনটা, তাই এই জায়গায় লেখা ফেললাম। Q1 হচ্ছে 8 আর Q2 হচ্ছে 10 আর P1 হচ্ছে 6, P2 হচ্ছে 5। এখন প্রত্যেকটার মান অনুসারে আমরা ধাপার ধাপ কী করে ফেলবো স্যার, মানটা বসায় দেব। যেমন এই জায়গায় Q1 8 ছিল, 8 লিখলাম, 8 মাইনাস 10 মানে Q1 8 আর Q2 10, তাহলে 8 মাইনাস 10। P1 কত ছিল 6 আর P1 মাইনাস P2 নিচে, তাহলে কী হবে 6 মাইনাস 5। ওকে, এখন আমরা 8-এর থেকে 10 বিয়োগ দিলে হয় কি -2, কারণ দেখেন এই জায়গায় 8 হচ্ছে প্লাস যেটা ছোট আর -10 হচ্ছে বড়, তাই না। তো 8-এর থেকে -10 বিয়োগ করলে কী হয়, -2 হয়। আর 6-এর থেকে 5 বিয়োগ দিলে কী হয়, 1 হয়, যেটা প্লাস। এখন আমি দেখেন আড়াআড়ি গুণ করব, কিন্তু আড়াআড়ি গুণের ক্ষেত্রে আপনি চাইলে যেভাবে গুণ করতে পারেন, যেহেতু পোলাপাইন ম্যাথটা কম পারে তাই আমি একটু প্যাচে আনা লেখা সহজে উপস্থাপন করার জন্য এই জায়গায় বলছিলাম একটা জিনিস ফলো করবেন। যদি আপনার আড়াআড়ি গুণের ক্ষেত্রে কিউডিটা প্লাস হয় তাহলে এটারে হাতের বাম পাশে রাখার চেষ্টা করবেন, আর কিউডিটা যদি মাইনাসে হয় এটা সাইডে লিখে দিছি, পরীক্ষায় লেখার দরকার নাই, এটা জাস্ট আপনাদের সহজ করার জন্য বলছি। কিউডিটা যদি মাইনাস হয় তাহলে ডান পাশে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখেন এই জায়গায় 1-এর লগে যদি কিউডি গুণ দিই তাহলে অবশ্যই কিউডিটা প্লাসে আসবে, তাই আমি প্লাসেরটা কোন পাশে রাখবো, হাতের বাম পাশে রাখছি। ওকে, তো আমি কিউডির সাথে যদি 1 গুণ দিই তাহলে কিউডি হয়, আর 8-এর লগে 1 গুণ দিলে কী হয়, যেটা আড়াআড়ি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতেছি যে 1-এর লগে কিউডি গুণ করলাম, তাহলে কিউডি হলো 8-এর লগে 1 গুণ করলে 8-এর 8 হলো। কিন্তু -2 যদি P আর -6 লগে গুণ করি, এই জায়গায় চিহ্নের একটু পরিবর্তন হবে, তাই আমি আগে লেখা নিলাম জিনিসটা, -2 P আর -6 সাথে গুণ করব। প্রথম ওই যে কিউডি রাখলাম, দ্বিতীয় পরের লাইনে দেখেন, আর -2P + 12 কীভাবে হইলো স্যার, -2 যদি P এর লগে গুণ দিই, P এর সামনে একটা প্লাস আছে, কোনো কিছুর সামনে কিছু না থাকলে ভাববো যে ওটার সামনে প্লাস আছে, তাহলে 2 এর লগে P গুণ দিলে কী হবে -2P, আর 6-এর লগে 2 গুণ দিলে কী হবে, এখন 6-এর সামনে -2, এটার সামনে 6-এর সামনে মাইনাস আছে এবং 2-এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। 6 আর 2 গুণ করলে কত হয়, 12, 6 দুগুণে 12। তো এই জায়গায় আমি খেয়াল করেন, আমি এটা বুঝেছি যে -8টারে আমি এই পাশে নিয়ে আসবো, কারণ আমি কিউডিটা এই জায়গায় সিঙ্গেল রাখতে হবে। তো এই জায়গায় কী করতেছি স্যার, একটু খেয়াল করেন স্যার, -8টারে যদি এই পাশে আনি তাহলে এটা সমান সমানের এই পাশে আসলে প্লাস হয়ে যায়। তাহলে উপর এই জায়গায় কী ছিল, -2P + 12, আর এই জায়গায় -8 ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো, +8। তাহলে 12-র সাথে +8 যদি যোগ দিই তাহলে কত হয়, 20। জিনিসটা গোছায় লেখার জন্য -2Pটারে একটু পিছিয়ে নিয়ে গেলাম, আর 8 আর 12 যোগ করলে কত হয়, 20টারে এই পাশে আনলাম। তাহলে দেখেন আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেছে। আমাদের সমীকরণ কি, কিউডি = 20 - 2P। এখন এটার একটু যাচাই করা দরকার। যাচাই কিভাবে করব স্যার, আমরা সূচির যে মানগুলো আছে মানগুলো দিয়ে দেখব যে অঙ্কটা হয় কিনা। যেমন সূচি P প্রথম দেওয়া ছিল 6, পরে দেওয়া ছিল 5, আর 6 হলে কিউডি হয়েছে কত, মানে চাহিদা হচ্ছে 8, এবং এই জায়গায় 5 হলে চাহিদা হচ্ছে 10। আচ্ছা, আমি 6 আর 5 মান দিয়া দেখি কি হয়।
যাচাই করতেছি এই জায়গায়, পরীক্ষা যাচাই করাটা জরুরি না, আপনি চাইলে যাচাই করতে পারেন, তাহলে ভালো হয় যে আপনার অঙ্কটা হয়েছে কিনা দেখতে পারবেন। আচ্ছা, পি যদি 6 হয়, দেখেন আমার এই সমীকরণের ভিতরে মানটা বসাই, অর্থাৎ এই জায়গায় 2p জায়গায় p এর জায়গায় 6 বসাবো, তাহলে 6 যদি দিই তাহলে 6 আর 2 গুণ দিলে কী হয় স্যার, 6 দুগুণে 12, তাহলে 20 থেকে 12 বিয়োগ দিলে কত হয় স্যার, 8 হয় ইজিলি, অর্থাৎ 6 হলে 8 হয়। ওই জায়গায় আমরা দেখছি 6 হলে 8 হয় প্রশ্নের ভিতরে। আবার দেখেন পি এর মান যদি 5 হয়, তাহলে 2 এর সাথে পি এর জায়গায় 5 দিলাম, তো 5 দুগুণে 10, 20 থেকে 5 বিয়োগ দিলে কি হয় স্যার, 10 হয়, তাহলে 5 হলে 10 হয়, 6 হলে 8 হয়। দেখেন তো সূচিতে আমাদের কি ছিল, সূচিতে ছিল, এই জায়গায় একটু বড় করি, সূচিতে ছিল কি, পি যদি 6 হয় 8 হয়েছে, আর 5 যদি হয় পি, তাহলে চাহিদা কী হয়, 10 হয়, যেটা সমীকরণের সাথে আমি মান বসালে পেয়ে যাই। অর্থাৎ আমাদের সমীকরণটা ভুল না, রাইটে আছে। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ গরুর ঘরের উত্তর আপনার দেওয়া হয়ে গেছে। এখন ঘোড়ার ঘরের উত্তর, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমি সূচিটা আবার তুলে নিছি, যা ছিল তাই করে নিছি, P1 P2 লেখা নিছি। তো গরুর মানে ঘোড়ার ঘরের প্রশ্নে কি বলছে স্যার, স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতি মন্তব্য করো। প্রকৃতি মানে এটা কোন ধরনের দ্রব্য, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? এখন আপনি এই কথাগুলো অনেকে বুঝবেন না, তাই আমি বলবো যে আমার ভিডিও লিস্টে যে দ্বিতীয় অধ্যায়ের প্লে লিস্টটা টোটাল শেষ করেন, তাহলে আপনি টোটালি বুঝতে পারবেন। আর ফারহানরও এই কথাটা বলবো। যাই হোক স্যার, আমি প্রশ্ন লিখতেছি। আমরা জানি স্থিতিস্থাপকতার সূত্র কি। এখন এই জায়গায় দাম স্থিতিস্থাপকতা কেন লিখছি, আমরা জানি স্থিতিস্থাপকতা 3 প্রকার, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা। যেহেতু এই জায়গায় দ্রব্যের দাম দেওয়া আছে, তাই কনফিউজড হওয়ার দরকার নাই, এটা দাম স্থিতিস্থাপকতা। তবুও আমি উল্লেখ করে দিছি, কারণ অনেকে আয় স্থিতিস্থাপকতা ভাবতে পারে। ঠিক আছে, তো দাম স্থিতিস্থাপকতার সূত্রটা কি স্যার, ডেল্টা কিউডি ভাগ হলো ডেল্টা পি গুণ পি বাই কিউডি। এখন ডেল্টা কিউডি মানে কি, কিউ 2 নাম্বার থেকে কিউ 1 নাম্বারটা বিয়োগ, আর কিউ 2 কিউ 1 এটা তো আমি গরুর ঘরে বলছি, কিউ 2 হচ্ছে 10, 10 বিয়োগ 8 কত হয় স্যার 2, আর ডেল্টা পি মানে কি, পি 2 নাম্বার থেকে পি 1 নাম্বারটা বিয়োগ। তাহলে এটাও দেখেন ইজি, পি 2 নাম্বারটা হচ্ছে 5 আর পি 1 নাম্বারটা হচ্ছে কত স্যার 6, যেটা আমি উপরে লিখেই রাখছি। তাহলে 5 থেকে 6 বিয়োগ দিলে কি হয়, -1। আর মাথায় রাখবেন স্থিতিস্থাপকতায় কখনো মাইনাস রেজাল্টটা গণ্য করা হয় না, মাইনাসটা বাদ দেওয়া হয়। আর পি মানে শুধু পি মানে কি P1 অর্থাৎ 6, আর শুধু কিউ মানে Q1 অর্থাৎ 8। তো আমাদের মানটা আমি বসায় দিই, যে ডেল্টা কিউডি মানে ওই জায়গায় কী পেয়েছিলাম 2, আর ডেল্টা পি মানে কি স্যার -1, আর শুধু পি মানে কি পেয়েছিলাম স্যার 6, আর শুধু কিউ মানে কি স্যার 8। তাহলে ওই জায়গায় একটু গুণ করি আমরা, উপরেরটা আচ্ছা 6 আর 2 যদি গুণ করি তাহলে কী হয় 12, 8 আর -1 গুণ করলে কি -8 হয়। তাহলে দেখেন 12 যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে রেজাল্ট আসে -1.5। আর আমি বলছি স্থিতিস্থাপকতায় -1টা বাদ, মানে মাইনাস চিহ্নটাই বাদ দিয়ে দিতে হয়, -1 না। তো যাই হোক স্যার, ঋণাত্মক মান বাদ দেওয়ার পর রেজাল্ট আসে 1.5। আর আমরা জানি স্থিতিস্থাপকতার মান যদি 1-এর চেয়ে বেশি হয় তখন তার কি বলা হয়, স্থিতিস্থাপক চাহিদা। কি স্যার, স্থিতিস্থাপক চাহিদা। আর 1-এর কম হলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। তো ওই জায়গায় আমাদের প্রশ্ন বলছে আগে স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তারপর দ্রব্যের প্রকৃতি বর্ণনা করো। তাহলে আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করছি, এখন দ্রব্যের প্রকৃতি এটা কোন ধরনের প্রকৃতি বা কোন বৈশিষ্ট্য এটা বলতেছি। তো স্থিতিস্থাপক দ্রব্যের বৈশিষ্ট্যটা বলতেছি। অনেকে এতটুকু লেখা অঙ্কটা শেষ করে দেবে, ও মানে স্থিতিস্থাপক লেখা, কিন্তু ঠিক না, কারণ আপনি পুরো ডিটেলস বলতে হবে এটা কোন ধরনের দ্রব্য এবং এর বৈশিষ্ট্যটা কী। তো স্থিতিস্থাপক দ্রব্যের বৈশিষ্ট্যটা আমি একটু স্বল্পতে লেখার চেষ্টা করছি, আপনারা একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন যাতে 2 পৃষ্ঠার হয়, তো এতে নাম্বারটা ভালো পাওয়া যায়। সাধারণত সারা পেজ গণে, কথা বুঝতে পারছেন? তো যাই হোক স্যার, স্থিতিস্থাপক আমি লিখলাম, স্থিতিস্থাপক চাহিদা সাধারণত বিলাসজাত দ্রব্য হয়, যেমন স্যার আমাদের এসি, টিভি, ফ্রিজ দেখতে চেয়েছিলাম, বানান ভুলে গেছি তো আর লিখি নাই তাড়াহুড়ায়। তো যেমন এসি টিভি ছাড়া আমরা দৈনন্দিন চলতে পারি। এখন চিন্তা করেন ওগুলোর যদি সামান্য দাম পরিবর্তন হয়, দাম ছিল 5,000 করে ফেলছে 6,000 টাকা, এখন একটা গরিব মানুষের জন্য এসি টিভিতে এমনিই বিলাসিতা, এর মধ্যে দাম বাড়লে তো কিনবে না, বন্ধ করে দিবে। তো এই ক্ষেত্রে স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ দাম সামান্য কমলে বা বাড়লে মানুষ কেনা বন্ধ করে, নাহলে অনেক হিউজ পরিমাণের কিনে। পরের লাইনে কি বলছি, স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দামের অপেক্ষা চাহিদার পরিবর্তন হয় বেশি, যেটা আমি এইমাত্র বললাম। দাম সামান্য বাড়লে মানুষ কেনা বন্ধ করবে, আবার যদি দেখা যায় যে দাম সামান্য কমে গেছে তখন মানুষ চিন্তা করে যে না থাক, ফ্রিজ বা টিভিটা কিনা রাখাই দিই। কথা বুঝতে পারছেন? 3 নম্বরে কি বলছি, স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে ব্যক্তির আগ্রহ কম পরিলক্ষিত হয়, অর্থাৎ যেহেতু স্থিতিস্থাপক দ্রব্যটা বিলাসজাত দ্রব্য, তাই এই জায়গায় ব্যক্তির আগ্রহটা কি কম থাকে। তারপর 4 নম্বরে কি বলছি, স্থিতিস্থাপক দ্রব্যের ফলাফল 1-এর তুলনায় অধিক হয়, যেটা আমরা উপরেই দেখছি, আমাদের রেজাল্ট 1-এর
1.5 আইছে, এই কারণে আমরা কি বলছি স্যার, এটা স্থিতিস্থাপক। অর্থাৎ স্থিতিস্থাপকতা বলতে বোঝাই হলো কি একের মানের চেয়ে বেশি আসবে। 5 নাম্বারটা কি বলছি, স্থিতিস্থাপক দ্রব্যের রেখার ঢালুত্ব কি হয় স্যার, ভূমির দিকে একটু বেশি হয়। অর্থাৎ কি স্যার, ওই যে দেখেন চিত্র দিয়ে ছোট করে লিখছি যে ভূমিটা একটু এই সাইডে ঢালুত্ব হয়, আর অস্থিতিস্থাপক উপর দিকে খাড়া থাকে, যে এমন খাড়া থাকে, কথা বুঝতে পারছেন, এরকম খাড়া থাকে। আর স্থিতিস্থাপক ক্ষেত্রে ঢালুত্বটা এরকম হয়, একটু প্লেন আকার হয়। অর্থাৎ কি অস্থিতিস্থাপক এরকম খাড়া আর স্থিতিস্থাপক কি এরকম ঢালুত্ব হয়, কথা বুঝতে পারছেন। তাহলে রেখার দুইটার পার্থক্য বুঝতে পারছি। যদি না বুঝেন তাহলে আমার দ্বিতীয় অধ্যায়ের প্লেলিস্টে একটু দেখেন। যদিও আমি আজকে এটা বলার কারণ যে প্রশ্নের উত্তরগুলো আমরা এভাবে দিই যাতে বিগত যারা ক্লাস করছে তাদের জন্য হেল্পফুল হয়। কিন্তু আপনি যদি বিগত ক্লাসগুলো না করেন, আমার পড়ার ধরনটা না বোঝেন, তাহলে তো আপনি আপনার প্রশ্ন যতই করাবো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, কথা বোঝেন নাই, পরে বলবেন যে স্যারে কি ভালো পড়াইছে। বাস্তবে এটাই ঘটে স্যার। তো এই ক্ষেত্রে আপনি ভাল যদি না বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই বিগত ক্লাসগুলো করতে হবে, আর প্রশ্নে কোনো সমস্যা থাকলে বা না বুঝলে আমাদের জানাইতে হবে। যাই হোক স্যার, আমার গ্রুপে জানাইতে পারেন, মেসেঞ্জারে জানাইতে পারেন, কমেন্টে জানাইতে পারেন, সব জায়গায় আমি অল টাইম অ্যাক্টিভ আছি। তো আপনাদের রিকোয়েস্ট কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, যদিও একটু দেরি হয়, মানে অনেকটা কেমন দেরি হয়, কিন্তু নিরাশ করি না। তো ফারহান রে আমি এই ভিডিওটা কইরা দিতেছি, আশা করি ফারহানের ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি করতে পারেন আমাকে গ্রুপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।